2025 সালের মে মাস মেঘালয়ের স্বর্গের মতো সুন্দর পাহাড়ে এসেছিলেন এক নবদম্পতি। তাদের উদ্দেশ্য ছিল জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্তগুলো কাটাবে, তাদের হানিমুন উদযাপন করবে। বিয়ের মাত্র কয়েকটা দিন হয়েছে, চোখে মুখে নতুন জীবনের স্বপ্ন। কিন্তু কেউ কি জানতো প্রকৃতির এই অপরূপ সৌন্দর্যের আড়ালেই ওত পেতে বসে আছে এমন এক ভয়ঙ্কর ষড়যন্ত্র, যা কয়েক ঘন্টার মধ্যেই এই রোমান্টিক সফরটাকে নরকে পরিণত করবে। হুট করেই কুয়াশাচ্ছন্ন পাহাড়ি মেঘালয় থেকে নিখোঁজ হয়ে গেল সেই দুজন নবদম্পতি। নিখোঁজ হওয়ার ঠিক 10 দিন পর পাহাড়ের এক গভীর খাঁজ থেকে উদ্ধার হয় স্বামীর নিথর দেহ। তাহলে প্রশ্ন হলো, তখন তার স্ত্রী কোথায় ছিলেন? পাহাড়ি রাস্তায় ঘটে যাওয়া এটা কি কোনো শুধু একটা সাধারণ দুর্ঘটনা, নাকি এর পেছনে লুকিয়ে ছিল কোনো বড় ষড়যন্ত্র? আর হানিমুনের সেই রাতে ঠিক কি ঘটেছিল তাদের সাথে, যা তাবড় তদন্তকারীদেরও রাতের ঘুম উড়িয়ে দিয়েছিল? সবটাই জানবো আজকের এই ভিডিওতে। তবে মূল রহস্যে যাওয়ার আগে একটি জরুরি সতর্কতা। এই ভিডিওতে যা কিছু আলোচনা করা হয়েছে তা মেঘালয় পুলিশের তদন্ত, আদালতের দাখিলকৃত চার্জশিট এবং বিভিন্ন সংবাদ মাধ্যমের ওপর ভিত্তি করে। তবে মামলাটি এখনও আদালতে বিচারাধীন। ভারতের বিচার ব্যবস্থা অনুযায়ী আদালতের চূড়ান্ত রায় না হওয়া পর্যন্ত কাউকে আইনত দোষী সাব্যস্ত করা যাবে না। তাহলে চলো বেশি কথা না বাড়িয়ে সোজা ঘটনাতে ঢুকে পড়ি। মধ্যপ্রদেশের ইন্দোর শহর। এখানকার এক নামী ব্যবসায়ী ছিলেন রাজা রঘুবংশী। সমাজে যেমন তার নাম ডাক ছিল, তেমনই স্বভাবের দিক থেকে তিনিও ছিলেন অত্যন্ত শান্ত ও বিনয়ী। 2025 সালের শুরুর দিকে পরিবারের সবার উপস্থিতিতে অত্যন্ত ধুমধাম করে সোনম রঘুবংশীর সঙ্গে তার বিবাহ হয়। চারিদিকে আনন্দ আর সানাইয়ের সুরে মনে হচ্ছিল এক রূপকথার মতো জীবন শুরু হতে যাচ্ছে। বিয়ের সমস্ত অনুষ্ঠান শেষ হতেই রাজা পরিকল্পনা করেন তার জীবনে এই নতুন অধ্যায়টিকে স্মরণীয় করে রাখবে আর নতুন জীবনকে উদযাপন করবে। স্ত্রীর মুখে হাসি ফোটাতে রাজা ঠিক করেন পাহাড় আর মেঘের দেশ মেঘালয়ে হানিমুন কাটাবে। 21 মে 2025 রাজা ও সোনম এসে পৌঁছান মেঘালয়ের রাজধানী শিলংয়ে। চারিদিকে পাইন বন, মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা পাহাড় আর উপত্যকা বেয়ে নেমে আসা সাদা মেঘের ভেলা। তাদের ট্রাভেল প্ল্যানে ছিল শিলংয়ের বিখ্যাত ট্যুরিস্ট স্পটগুলো ঘুরে ঘুরে দেখা এবং তারপর চেরাপুঞ্জির সেই আদিম গভীর গিরিখাতগুলো সৌন্দর্য উপভোগ করবে। তবে শুরুতেই সবকিছু একদম ঠিকঠাক চলছিল। আর 5টা সাধারণ নবদম্পতির মতোই তারা পাহাড়ি রাস্তায় হাত ধরাধরি করে ঘুরে বেড়াচ্ছে, প্রকৃতির সাথে সুন্দর সুন্দর ছবি তুলছেন, এমনকি সেই হাসি মুখের মুহূর্তগুলো সোশ্যাল মিডিয়াতেও শেয়ার করছেন। ইন্টারনেটে তাদের এই ছবিগুলো দেখে যে কারোরই মনে হতে পারত এর চেয়ে সুখী দম্পতি বোধ হয় আর হয় না। কিন্তু নিয়তি হয়তো অন্যভাবে লিখছিল তাদের জীবনের গল্প। পুলিশ পরবর্তীতে যখন তদন্ত শুরু করে তখন তারা দাবি করে সামাজিক যোগাযোগের মাধ্যমে এই কৃত্রিম হাসির আড়ালেই লোকচক্ষুর অন্তরালে মেঘালয়ের ওই নির্জন পাহাড়েই বোনা হচ্ছিল এক ভয়ঙ্কর মৃত্যুর জাল। তাহলে প্রশ্ন, যাদেরকে বাইরে থেকে এতটা রোমান্টিক মনে হচ্ছিল তাদের পেছনে আসলে কি চলছিল? রাজা রঘুবংশী কি জানতেন যে প্রকৃতির এই সৌন্দর্যই তার জীবনের শেষ ঠিকানা হতে চলেছে? কিভাবে একটি আনন্দের সফর মাত্র 48 ঘন্টার মধ্যে এক নির্মম হত্যাকাণ্ডের রূপ নিল? 23 মে 2025 মেঘালয়ে আসার ঠিক 2 দিন পর। এই তারিখটা ছিল এই পুরো ঘটনার সবচেয়ে রহস্যময় মোড়। শিলং আর চেরাপুঞ্জির মনোহর পাহাড়ে ঘুরে বেড়ানোর এই দম্পতির ফোনগুলো হঠাৎ করেই বন্ধ হয়ে যায়। 23 মের পর থেকে রাজা কিংবা সোনম কারোর মোবাইল থেকে আর কোনো কল করা হয়নি, কোনো ম্যাসেজও যায়নি। সামাজিক যোগাযোগ মাধ্যমে যে দম্পতি প্রতিদিন নিজেদের ছবি আপলোড করত তাদের প্রোফাইলগুলোই হঠাৎ করে একদম শান্ত হয়ে গেল। এদিকে প্রথম 24 ঘন্টায় ইন্দোরে থাকা রাজার পরিবার ভেবেছিলেন হয়তো মেঘালয়ে দুর্গম পাহাড়ে নেটওয়ার্কের কোনো সমস্যা হচ্ছে, কিংবা হয়তো তারা এমন কোনো প্রত্যন্ত রিসোর্টে আছেন যেখানে বিদ্যুৎ নেই আর তাই হয়তো ফোন বন্ধ হয়ে গেছে। কিন্তু যখন একে একে 2 দিন,
3 দিন পার হয়ে গেল, অথচ ওপাশ থেকে কোনো সাড়া শব্দ এলো না। তখন পরিবারের কপালে চিন্তার ভাঁজ পড়ে। রাজার বাবা মা এবং বন্ধুরা অনবরত দুজনেরই নম্বরে ফোন করতে থাকেন, কিন্তু রাজার ফোনটি সম্পূর্ণ বন্ধ ছিল, আর সোনমের ফোনটিতে রিং হয়ে গেলেও ওপাশ থেকে কেউ তা রিসিভ করছিল না। এক বুক আতঙ্ক নিয়ে পরিবার বুঝতে পারে যে পাহাড়ের বুকে কোথাও একটা বড়সড় বিপদ ঘটে গেছে। তাই আর কাল বিলম্ব না করে রাজার পরিবার যোগাযোগ শুরু করে মেঘালয়ের স্থানীয় প্রশাসনের সাথে। পুলিশের কাছে দায়ের করে একটি নিখোঁজ ডায়েরি। ঘটনার গুরুত্ব বুঝে মেঘালয় পুলিশও সাথে সাথে তদন্তে নেমে পড়ে। চেরাপুঞ্জির আর শিলংয়ের প্রতিটি হোটেল, প্রতিটি ট্যুরিস্ট স্পট, এমনকি পাহাড়ি গাড়িগুলোর চালকদের কাছেও শুরু হয় জিজ্ঞাসাবাদ। কিন্তু সেই নিখোঁজ হওয়ার রাতে ঠিক কী ঘটেছিল তা ওই পাহাড়ে জমে থাকা ঘন কুয়াশার মতোই ক্রমশ ঝাপসা আর রহস্যময় হতে থাকে। তাহলে প্রশ্ন, দুটো জলজ্যান্ত মানুষ একটা চেনা ট্যুরিস্ট স্পট থেকে হুট করে কিভাবে উধাও হয়ে যেতে পারে? পাহাড়ের সেই নির্জন রাতে কি তাদের ওপর কোনো হামলা হয়েছিল, নাকি তারা নিজেরাই চলে গিয়েছিলেন অন্য কোথাও? তাহলে চলো এবার সেটাই জানব। 2রা জুন 2025, রাজা ও সোনম নিখোঁজ হওয়ার প্রায় 10 দিন কেটে গেছে। মেঘালয় পুলিশের একটি বিশেষ দল চেরাপুঞ্জির গভীর জঙ্গল এবং পাহাড়ি খাঁজগুলোতে হন্যে হয়ে তল্লাশি চালায়। ঠিক তখনই অতি গভীর গিরিখাতের দিকে তাদের নজর যায়। খাড়া পাহাড়ের শতফুট নিচে, যেখানে একটা সাধারণ মানুষের পক্ষে পৌঁছানো অসম্ভব, সেখানেই ঝোপের মাঝেই আটকে ছিল একটি মৃতদেহ। উদ্ধারকারী দল অত্যন্ত সতর্কতার সাথে দড়ি বেঁধে সেই গভীর ও বিপজ্জনক খাদে নেমে পড়ে। দেহটি ওপরে তুলে আনার পর যখন পরীক্ষা শুরু হয়, তখন চারিদিকের বাতাস যেন ভারী হয়ে ওঠে। ইন্দোর থেকে আসা পরিবারের দেওয়া বিবরণ আর পোশাক দেখে নিশ্চিত হয় এই মৃতদেহটি আর কারোর নয়, নিখোঁজ হওয়া সেই ব্যবসায়ী রাজা রঘুবংশীর। তাহলে ভাবুন, যে মানুষটি মাত্র কয়েকদিন আগে নতুন জীবনের বুক ভরা স্বপ্ন আর আনন্দ নিয়ে মেঘালয়ের এই সুন্দর পাহাড়ে হানিমুন উদযাপন করতে এসেছিলেন, তার পরিণতি এত নির্মম হবে তা কেউ কল্পনা করতে পারেনি। প্রাথমিকভাবে পাহাড়ির আঁকাবাঁকা রাস্তায় পা পিছলে পড়ে যাওয়া কোনো সাধারণ দুর্ঘটনা বলে মনে করার সুযোগ থাকলেও পুলিশের প্রাথমিক সুর এবং ডাক্তারদের ময়নাতদন্তের রিপোর্ট সেই সম্ভাবনাকে এক ফুঁকারেই উড়িয়ে দিল। রাজার শরীরে এমন কিছু আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছিল যা কোনো দুর্ঘটনাজনিত পতনের কারণে হওয়া সম্ভব ছিল না। ফরেনসিক বিশেষজ্ঞদের তদন্তে এটা পরিষ্কার হয়ে যায় যে পাহাড়ের নিচে পড়ে যাওয়ার আগেই রাজার ওপর প্রাণঘাতী হামলা চালানো হয়েছিল। অর্থাৎ এটা কোনো পাহাড়ি দুর্ঘটনা ছিল না, এটা একটি ঠান্ডা মাথার নৃশংস হত্যাকাণ্ড। এই সত্য সামনে আসতেই মেঘালয় পুলিশের পায়ের তলার মাটি যেন সরে যায়। চেরাপুঞ্জির এই অচেনা দুর্গম পাহাড়ে ইন্দোরের এক শান্ত ব্যবসায়ী কি এমন শত্রুতা থাকতে পারে? কে রাজাকে এত নির্মমভাবে হত্যা করে এই গভীর খাদে ফেলে দিতে পারে? কিন্তু এই সমস্ত প্রশ্নের চেয়েও বড় যে রহস্যটি পুলিশকে সবচেয়ে বেশি ভাবিয়ে তুলেছিল তা হলো রাজার স্ত্রী সোনম রঘুবংশী তখন কোথায় ছিলেন? তিনি কি স্বামীর এই পরিণতি দেখে ভয়ে কোথাও আত্মগোপন করেছিলেন, নাকি তিনিও কোনো বড় বিপদে পড়েছিলেন? তাহলে চলো এবার সেটাই জানব। পাহাড়ের খাদ থেকে রাজার নিথর দেহ উদ্ধার হওয়ার পর মেঘালয়ের পুলিশের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় তার স্ত্রী সোনম রঘুবংশীর সন্ধান পাওয়া। রাজাকে যদি কেউ খুন করে থাকে, তবে সোনম কি কোনো বিপদে পড়েছেন, নাকি তিনি এই পুরো ঘটনার একমাত্র প্রত্যক্ষদর্শী? আর ঠিক এই আশঙ্কায় পুলিশ সোনমের মোবাইল ফোন ট্র্যাক করা শুরু করে। আর তখনই তদন্তকারীদের সামনে আসতে শুরু করে একের পর এক চোখ ধাঁধানো অবিশ্বাস্য তথ্য। তদন্তে দেখা যায় 23শে মে যখন রাজার ফোনটি চিরতরে বন্ধ হয়ে গিয়েছিল, সোনমের ফোনটি কিন্তু তখনও সচল ছিল। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, মেঘালয় পাহাড়ে স্বামীর খোঁজ না করে বা স্থানীয় থানায় কোনো সাহায্য না চেয়ে সোনম মেঘালয় ছেড়ে বেরিয়ে যান। সিসিটিভি ফুটেজ, পাহাড়ি রাস্তার গাড়ির রুট এবং তার ফোনের টাওয়ার লোকেশন বিশ্লেষণ করে পুলিশ নিশ্চিত হয় যে সোনম কোনো বিপদে পড়ে নিখোঁজ হয়নি, বরং তিনি অত্যন্ত সচেতনভাবে পুলিশ ও পরিবারকে এড়িয়ে এক রাজ্য থেকে
অন্য রাজ্যে পালিয়ে বেড়াচ্ছেন। তদন্তের জাল এবার মেঘালয় পাহাড় ছাড়িয়ে ছড়িয়ে পড়ে ভারতের অন্য প্রান্তে। মেঘালয় পুলিশের একটি বিশেষ দল প্রযুক্তির সাহায্য নিয়ে এবং উত্তরপ্রদেশের পুলিশের সাথে যোগাযোগ করে হন্যে হয়ে সোনমের পিছু ধাওয়া করে। অবশেষে নিখোঁজ হওয়ার কয়েকদিন পর উত্তরপ্রদেশের গাজীপুরের একটি এলাকা থেকে সোনম রঘুবংশীকে পুলিশ গ্রেপ্তার করে। সোনমকে যে অবস্থায় এবং যেখানে পাওয়া যায় তা দেখে তদন্তকারী অফিসারদের চোখ কপালে উঠে যায়। একজন সাধারণ নারী যার স্বামী মাত্র কয়েকদিন আগে হানিমুনে এসে নির্মমভাবে খুন হয়েছেন, তিনি শোকাগ্রস্ত না হওয়ার বদলে নিজের বাড়ি ইন্দোরে ফিরে যাওয়ার বদলে মেঘালয় থেকে 100 কিলোমিটার দূরে উত্তরপ্রদেশের গাজীপুরে এই আস্তানায় কি করছিলেন? কেন তিনি এই পুরো সময়টা পুলিশের কাছ থেকে নিজেকে লুকিয়েছিলেন? গাজীপুরের এই মাটির সাথেই বা তার কি সম্পর্ক ছিল? এই একটা প্রশ্নই মামলার মোড় 180 ডিগ্রি ঘুরিয়ে দেয়। নিজের স্বামীকে পাহাড়ের খাঁজে মৃত অবস্থায় ফেলে রেখে সোনম গাজীপুরে কার আশ্রয়ে এসে লুকিয়েছিলেন? পুলিশ যখন সেই আশ্রয়দাতার পরিচয় জানতে পারলেন, তখন এই হানিমুন ট্রিপের আড়ালে থাকা কোন ভয়ঙ্কর সত্যটি উন্মোচন হলো? তাহলে চলো এবার সেটাই জানব। উত্তরপ্রদেশের গাজীপুর থেকে সোনম রঘুবংশীকে হেফাজতে নেওয়ার পর মেঘালয় পুলিশের বিশেষ দল তাকে মুখোমুখি বসিয়ে ম্যারাথন জিজ্ঞাসাবাদ শুরু করে। আর সেই জেরার মুখে পড়ে সোনমের দেওয়া বয়ান এবং তার ফোনের কল রেকর্ড বিশ্লেষণ করতেই পুলিশের পায়ের তলা থেকে মাটি সরে যায়। মেঘালয় পুলিশের তদন্ত এবং পরবর্তীতে আদালতে দাখিল করা চার্জশিটের গুরুত্ব অভিযোগ অনুযায়ী এটা কোনো আকস্মিক অপরাধ ছিল না। এই হত্যাকাণ্ডের পেছনে লুকিয়েছিল ত্রিকোণ প্রেমের সম্পর্কের একটি জটিল জাল, আর বহু আগে থেকে এই ভয়ঙ্কর ছকটি কষা হয়েছিল। পুলিশের অফিসিয়াল চার্জশিটের অভিযোগ অনুযায়ী রাজা রঘুবংশীর সাথে বিয়ের আগে থেকেই রাজ কুশ নামের এক যুবকের সাথে সোনমের গভীর প্রেমের সম্পর্ক ছিল, কিন্তু পারিবারিক চাপে পড়ে সোনম রাজাকে বিয়ে করতে বাধ্য হন। মনের দিক থেকে তিনি কুশকে ভালোবাসত, তাকে কখনো ভুলতে পারেনি। পুলিশের দাবি অনুযায়ী নিজেদের প্রেমের পথে বাধা হয়ে দাঁড়িয়েছিলেন রাজা রঘুবংশী, আর তাকে মাঝপথ থেকে সরিয়ে দেওয়ার জন্যই বোনা হয়েছিল এই হানিমুনের নিখুঁত নকশা। তবে এই হারহিম করা ষড়যন্ত্রে রাজকুশ একা ছিলেন না। পুলিশের অভিযোগ অনুযায়ী রাজাকে মেঘালয় পাহাড়ে খুন করে প্রমাণ লোপাট করার এই পরিকল্পনায় রাজকুশের সাথে ছিলেন আরও 3 জন সহযোগী: বিশাল সিং চৌহান, আকাশ রাজপুত এবং আনন্দ কুর্মী। পুলিশের দাবি এই 4 জন মিলেই রাজার জীবন কেড়ে নেওয়ার পুরো ছকটি তৈরি করেছিলেন। অবশ্য এখানে আবারও একটি বিষয় অত্যন্ত গুরুত্বের সাথে মনে রাখা প্রয়োজন। এই পুরো তদন্তটি কিন্তু মেঘালয় পুলিশের তদন্তকারী দল কর্তৃক আদালত দাখিল করা চার্জশিটের অভিযোগ মাত্র। সোনম রঘুবংশী কিংবা বাকি অভিযুক্তদের আইনজীবীরা আদালতে পুলিশের এই সমস্ত দাবি ও পরকীয়ার অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন। তবে মামলাটি এখনও আদালতে আইনের চোখে চূড়ান্তভাবে প্রমাণিত হওয়ার আগে এই তথ্যগুলোকে কোনোভাবেই চূড়ান্ত সত্য বলে ধরে নেওয়া যাবে না। কিন্তু পুলিশের এই চাঞ্চল্যকর দাবি যদি সত্যি হয়ে থাকে, তবে একটা মস্ত বড় প্রশ্ন খাড়া হয়। ইন্দোর কিংবা উত্তরপ্রদেশের মতো চেনা এলাকা ছেড়ে অপরাধীরা কেন রাজাকে মারার জন্য মেঘালয়ের মতো এক দূরবর্তী রাজ্যকে বেছে নিল? কিভাবে একটা রোমান্টিক হানিমুন ট্রিপকে রাজার জন্য মৃত্যুর মরণ ফাঁদে রূপান্তর করল? তাহলে চলো এবার আমরাও সেই জালের গিটটা খোলার চেষ্টা করি। ক্রাইম থ্রিলারের দুনিয়ায় একটা কথা খুব প্রচলিত: অপরাধী যতই চতুর হোক না কেন, নিখুঁত অপরাধ করতে গিয়ে যে নিজের অজান্তেই এমন একটি সূত্র বা ক্লু রেখে যায় যা পরবর্তীতে তার ধ্বংসের কারণ হয়ে দাঁড়ায়। এই মামলাতেও তার কোনো ব্যতিক্রম হয়নি। খুনিরা মেঘালয়ের পাহাড় আর কুয়াশাকে ঢাল বানিয়ে সশরীরে হয়তো পার পেয়ে যাওয়ার ছক কষেছিল, কিন্তু আধুনিক প্রযুক্তির অদৃশ্য জাল যে তাদের প্রতিটা পদক্ষেপ রেকর্ড করেছিল তার হিসাব তারা কখনোই মেলাতে পারেনি। মেঘালয় পুলিশ যখন এই মামলার রহস্য উদ্ঘাটনে রাজা এবং সোনমের মোবাইল ফোনের কল ডিটেলস আরও ভালোভাবে খতিয়ে দেখা শুরু করে, ঠিক তখনই তদন্তকারীদের সামনে আসে আরও বড় একটি বিষয়। 21শে মে রাজা ও সোনমের মেঘালয়ের আগমন লোকেশন ছিল শিলংয়ে। 23শে মে রাজার মোবাইল ফোনটি শেষবারের মতো সচল ছিল, কিন্তু গভীর রাতে ফোনটা চিরতরে বন্ধ হয়ে যায়। 24 এবং 25শে মে
যেখানে স্বামীর নিখোঁজ হওয়ার নিয়ে স্ত্রীর কান্নাকাটি করার কথা ছিল, সেখানে সোনমের মোবাইল টাওয়ার লোকেশন অদ্ভুতভাবে মেঘালয় পাহাড় ছেড়ে অত্যন্ত দ্রুততার সাথে অন্য রাজ্যের দিকে অগ্রসর হচ্ছিল। ডিজিটাল এভিডেন্সের এখানেই শেষ ছিল না। মেঘালয় পুলিশের সাইবার সেল যখন সোনমের কল রেকর্ডস আরও গভীরভাবে বিশ্লেষণ করে, তখন তারা স্তম্ভিত হয়ে যায়। তদন্তকারীদের দাবি অনুযায়ী ঘটনার ঠিক আগে সন্দেহভাজনভাবে কুশ এবং চার্জশিটে নাম থাকা বাকি অভিযুক্তদের মোবাইল নম্বরের সাথে সোনমের অনবরত কথোপকথন চলছিল। শুধু তাই নয়, পুলিশ দাবি করে অভিযুক্তদের মোবাইল টাওয়ার লোকেশন, মুভমেন্ট এবং সোনমের যাতায়াতের রুটের মধ্যে এক অদ্ভুত অবিশ্বাস্য মিল পাওয়া গেছে। সিসিটিভি ফুটেজের আবছা ছবি আর এই কল রেকর্ডস অকাট্য ডিজিটাল প্রমাণগুলোই পুলিশের সামনে পুরো ষড়যন্ত্রের কুয়াশাকে এক নিমেষেই পরিষ্কার করে দেয়। খুনিরা যেটিকে একটি নিখুঁত দুর্ঘটনা বলে চালিয়ে দিতে চেয়েছিল, প্রযুক্তির এই অকাট্য সূত্রগুলোই সেই সাজানো তাসের ঘরকে ভেঙে চুরমার করে দেয়। প্রযুক্তির এই অকাট্য প্রমাণগুলো হাতে পাওয়ার পর মেঘালয় পুলিশ আইনিভাবে কতটা শক্ত পদক্ষেপ নিয়েছিল, আর অপরাধের গভীরতা মেপে আদালতকে তদন্তকারী দল ঠিক কত বড় পৃষ্ঠার একটি রিপোর্ট পেশ করতে হয়েছিল, এবার সেটাই জানব। 2025 সালের 6 সেপ্টেম্বর রাজা রঘুবংশীর হত্যার ঠিক 3 মাস পর মেঘালয় পুলিশ আদালতের কাঠগড়ায় তাদের পুঙ্খানুপুঙ্খ তদন্ত রিপোর্ট পেশ করে। তবে এটি কোনো সাধারণ বা সংক্ষিপ্ত রিপোর্ট ছিল না। মেঘালয় পুলিশের বিশেষ তদন্তকারী দল আদালতে দাখিল করে প্রায় 790 পৃষ্ঠার এক বিশাল ঐতিহাসিক চার্জশিট। অপরাধীদের আইনি ফাঁদ থেকে বেরোনোর সমস্ত পথ বন্ধ করতে এই রিপোর্টের প্রতিটা ছোট্ট থেকে ছোট্ট প্রমাণকেও যুক্ত করা হয়েছিল। এই 790 পৃষ্ঠার চার্জশিটে মূলত 5 জনকে এই পুরো হত্যাকাণ্ডের মূল পরিকল্পনা এবং বাস্তবায়নকারী হিসাবে চিহ্নিত করা হয়। পুলিশ তাদের বিরুদ্ধে খুন এবং অপরাধমূলক ষড়যন্ত্র এবং প্রমাণ লোপাটের অপরাধে গুরুতর ধারায় মামলা রুজু করে। তদন্তকারী দলের দাবি, এই 790 পৃষ্ঠার ভেতরে রয়েছে ফরেনসিক ল্যাবের রিপোর্ট, সাইবার সেলের উদ্ধার করা ডিজিটাল প্রমাণ এবং ডিএনএ টেস্টের নিখুঁত তথ্য ও ঘটনার সাথে জড়িত একাধিক গুরুত্বপূর্ণ প্রত্যক্ষদর্শীর বয়ান, যা প্রমাণ করে যে রাজাকে অত্যন্ত সুপরিকল্পিতভাবে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু পুলিশের এই বিশাল চার্জশিট জমা পড়ার পরেই কি এই কেসের রহস্যের সমাধান হয়ে গেল? একেবারেই না। কারণ পুলিশের চার্জশিট হলো তদন্তের একটি অংশ মাত্র, তা কোনো চূড়ান্ত বিচার নয়। আদালতে পুলিশকে এই 790 পৃষ্ঠার প্রতিটা লাইন আইনি যুক্তির ভিত্তিতে সন্দেহতাভীতভাবে প্রমাণ করতে হয়। তবে মামলাটি বর্তমানে আদালতে বিচারাধীন এবং 2026 সালের সাম্প্রতিক আইনি রিপোর্ট অনুযায়ী এই কেসে ইতিমধ্যে বেশ কিছু বড়সড় আইনি মোড় এসেছে। বিশেষ করে মূল অভিযুক্তদের অন্যতম সোনম রঘুবংশীর জামিন সংক্রান্ত আবেদন নিয়ে নিম্ন আদালত থেকে শুরু করে উচ্চ আদালত পর্যন্ত দীর্ঘ আইনি লড়াই চলছে। অভিযুক্তদের ডিফেন্স কাউন্সিল বা আইনজীবীদের দাবি, পুলিশ আবেগের ওপর ভিত্তি করে যে সমস্ত ডিজিটাল এভিডেন্স এবং পরকীয়া তথ্য খাড়া করেছেন, আইনগতভাবে তার পেছনে কোনো শক্ত ভিত্তি বা সরাসরি প্রমাণ নেই। যেহেতু মামলাটি চূড়ান্ত নিষ্পত্তি এখনও আদালতের হাত ধরে বাকি, তাই ভারতের বিচার ব্যবস্থার মৌলিক নিয়ম অনুযায়ী আদালত যতক্ষণ না কাউকে চূড়ান্তভাবে দোষী সাব্যস্ত করে রায় দিচ্ছে, ততক্ষণ পর্যন্ত চার্জশিটে নাম থাকা অভিযুক্তদের আইনত নির্দোষ হিসাবে বিবেচনা করা হবে। তবে এই দীর্ঘ আইনি লড়াইয়ের আড়ালে যে সত্যটি কোনোদিনও বদলাবে না, তা হলো মেঘালয়ের সেই সুন্দর পাহাড়ের ঘটে যাওয়া এক নির্মম পরিকল্পনা। কিন্তু এই সমস্ত আইনি তর্ক বিতর্ক আর প্রমাণের আড়ালে রাজা রঘুবংশীর পরিবার কি শেষ পর্যন্ত তাদের সন্তানের হত্যার বিচার পাবেন? একটি স্বপ্নের মতো হানিমুন ট্রিপ, দুটো চেনা মানুষ, মেঘালয়ের অপরূপ সৌন্দর্য পাহাড় আর তার শেষ পরিণতি এক নিথর দেহ এবং একরাশ অমীমাংসিত আইনি লড়াই।
ব্যবসায়ী রাজা রঘুবংশী আজ আর আমাদের মধ্যে নেই, কিন্তু তার এই মৃত্যুর কারণ এবং এর পেছনে থাকা রহস্য আজও মানুষের মনে এক তীব্র কাঁপন ধরায়। প্রকৃতির সৌন্দর্যে ঘেরা এই ষড়যন্ত্র আমাদের সমাজে এক ভয়ঙ্কর অন্ধকার দিককে সামনে আনে। আমরা যাকে সবচেয়ে বেশি বিশ্বাস করি এবং যার সাথে জীবনের এক নতুন ইতিহাস লেখা শুরু করার স্বপ্ন দেখি, তার মনের ভেতরে আসলে কি চলছে তা চেনা কতটা কঠিন, এই ঘটনা যেন সেটাই মনে করিয়ে দেয়। আদালতের চূড়ান্ত রায়ের মাধ্যমে হয়তো একদিন রাজা রঘুবংশী এবং তার পরিবার সুবিচার পাবেন, কিন্তু মেঘালয়ের সেই কুয়াশাচ্ছন্ন গিরিখাত চিরকালের জন্য নীরব সাক্ষী হয়ে রইল, যা হয়তো ইতিহাসের পাতা থেকে কোনো দিনও মুছে যাওয়ার নয়। এই পুরো রহস্যময় ঘটনার পেছনে লুকিয়ে থাকা আসল সত্যটা ঠিক কী বলে আপনার মনে হয়? কমেন্ট সেকশানে আপনার মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর এই ধরনের নিখুঁত ও তথ্যভিত্তিক ক্রাইম ডকুমেন্টারি ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী পর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।